আচ্ছা, এটা কিছুটা আপডেট আমি এখানে আনছি, সেটা হচ্ছে যে ফ্রেম চেক নামে আমি কিছু জিনিস আনছি। ফ্রেম চেক, আমরা যখন এটা মডেলটা রান ডিজাইন করার পরে, রান ডিজাইন করার পর, তখন আমরা আসলে কিভাবে কত সহজ উপায়ে আমি কলামগুলোকে আইডেন্টিফাই করব যে এই কলামগুলো আমার মানে আমাকে ইনক্রিজ করতে হবে সাইজ, অথবা ডিক্রিজ করতে হবে, এটা একটা বিষয় আছে না? এটা কলামের পিএমএম ইন্টারাকশন রেশিও দিয়েও কিন্তু বোঝা যায়। তো কিভাবে সম্ভব? আমি একটা যে কোনো একটা যদি প্ল্যান নেই, নেই, যদিও আমার এটা করা আছে, পিএমএম ইন্টারাকশন রেশিও তেমন একটা ভালো পাবেন না, বাট আপনি আপনি যখনই একটা প্ল্যান যখন রান ডিজাইন দিবেন, আমরা প্রথম থেকে করে আসছি কি, একটা কলাম সাইজ এবং একটা বিম সাইজ দিয়ে পুরো বিল্ডিং এর প্ল্যানটা রেডি করে একদম এন্ড পর্যন্ত চলে গেছি। যাওয়ার পরে আমরা আবার ট্রায়াল করব, এখন ট্রায়াল ঘুরতে থাকবো, যাবো আর আসবো, কলাম বিম চেঞ্জ করতেছি, কলাম চেঞ্জ করতেছি, আবার রান দিচ্ছি, আবার বিম চেঞ্জ করে আবার রান দিচ্ছি, আবার রান, এভাবে করতে তো আমরা সার্কেল, লাস্টে গিয়ে সার্কেলে হয়ে যাই, তাই না? এই সার্কেলটা কত কম সময়ে আমরা যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো, এটাই করার জন্য আমরা প্রথমে সিলেক্ট অবজেক্ট টাইপ কলামস, আমি কলামটাকে সিলেক্ট করে নিলাম, রাইট বাটন, শো সিলেক্টেড অবজেক্টস অনলি, টিডিভি দেখলাম, আমার সমস্ত এখানে এই জয়েন্ট অবজেক্টগুলো তুলে দিই, জয়েন্ট অবজেক্ট তুলে দিই, আমার সমস্ত কলাম এখন আমার সিলেক্টেড। এখন আমি কি করব, ডিজাইন, কংক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন, আমি গেলাম। সামনে আমাদের যদি আরো কোনো আপডেট আসে, তখন আমি ভিডিও করে আপনাদের গ্রুপে পোস্ট দিয়ে দেব, ইউটিউবে ভিডিও করে তাদেরকে দিয়ে দিব, তখন আপনারা ওইটা দেখে নেবেন যদি আমার আর কোনো ভিডিও আমি এটা করে। তাহলে এখানে কিন্তু আমাদের একটা চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এটা কিন্তু আমরা কিন্তু এখন কোনো কলাম সাইজটা চেঞ্জ করি নাই কিন্তু, এখন যদিও এটা চেঞ্জ করা আছে, এই জন্য হয়তো আপনারা একই কালার দেখতে পাবেন, বাট এটা উল্টাপাল্টা আসবে যখন হয়। তখন কি করবে, ডিজাইন, কলাম ফ্রেম রেশিও, ডিসপ্লে ডিজাইন ইনফো, এই যে কলাম, এই যে রিভার পার্সেন্টেজ দেখতাম না, এখানে একটা কলাম পিএমএম ইন্টারাকশন রেশিও নামে একটা জিনিস আসবে, অ্যাপ্লাই, এইরকম একটা জিনিস আসবে, কালার আসবে, কালার, এই 0.9 থেকে 1 এর ভিতরে আমার এই ইন্টারাকশন রেশিওটা রাখতে হবে, বিলো 1, এই পিঙ্ক কালার থাকতে হবে, এই রেঞ্জটা। রেড থাকলে হবে না, যদি রেড থাকে, কোনো কলাম রেড থাকে, আপনি শুধু ওই কলামটা নিয়ে কাজ করেন, চেষ্টা করুন যে এটারে আপনি আনবেন। এখন কোন কোন কলাম রেড আপনি সেটা আইডেন্টিফাই করবেন, প্রথম কাজ, ফার্স্ট কাজ, আপনি যখন এটা প্ল্যানে গিয়ে, সরি এলিভেশনে গিয়ে আপনি এলিভেশন দেখবেন, এটা 8 নাম্বার এলিভেশন দেখলেন, আপনি যে কলামগুলো আছে একটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনি একটা জায়গায় রাখেন, তারপরে আরেকটা এলিভেশন নেন, এখানে কোন কলামটা ইন্টারাকশন রেশিও রেড হয়ে আছে, অথবা ইয়েলো থাকলেও আপনি চাইলে কিন্তু এটাকে পিঙ্কের দিকে নিয়ে যেতে পারবেন। মনে করেন একটা ইয়েলো আছে, তাহলে কিন্তু সেটাকে কিন্তু আপনাকে আবার কলাম সাইজ ছোট করে করতে হবে, ইনক্রিজ করে ওই পিঙ্কের জায়গায়, মানে এই রেঞ্জ আনতে হবে, এই ইন্টারাকশন রেঞ্জে।
ক্লিয়ার? এবং রেট তো থাকতেই পারবে না, রেট মানে তো এটা হয়তো ওভার স্ট্রেচ হয়ে বসে আছে। না, আমি বলতেছি সাইজ ইয়েলো থাকলে সাইজ কমাইতে হবে, আর রেড থাকলে সাইজ বাড়াইতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এই রেঞ্জটাই আপনাকে এই রেঞ্জটা আপনার রাখতে হবে, এই রেঞ্জটাই, পিঙ্ক কালার রেঞ্জটা। ক্লিয়ার? এইটা একটা চেক করার ভালো পদ্ধতি, যেটা আমরা আগে বলি নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে রিভার পার্সেন্টেজ কলাম। এই কলাম তো আমরা অলরেডি পার্সেন্টেজ আমরা জানি, রিভার পার্সেন্টেজ আমরা ইয়ে করি। আচ্ছা, জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও, এটা হচ্ছে ডিসপ্লে ডিজাইন ইনফো জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও চেক, ইফ নট ক্যালকুলেটেড দেন ইনক্রিজ কলাম সাইজ। তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে যে থিওরিতে গিয়ে ডিজাইন ফ্রেম ডিজাইন, ডিসপ্লে ডিজাইন, জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও, এটা চেক করব। টেলিভিশন, এখন দেখেন এগুলো সব ওয়ানের নিচে যদি আসে তাহলে আপনার এটা পাস, জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি আছে। যদি এইটা পাস না হয়, ওয়ানের চেয়ে বেশি চলে আসে, তাহলে আপনাকে কলাম সাইজ ওই জায়গায় ইনক্রিজ করে দিতে হবে। আপনি যতই ইয়া করেন না কেন, কলাম সাইজ পাস করেন না কেন, ওখানে মনে করেন যে আপনার পাস করে গেছে, কিন্তু কিন্তু জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি আপনার ওয়ানের চাইতে বেশি চলে আসছে, তাহলে কিন্তু তাও কলামের সাইজ বাড়াইতে হবে। আমরা একটু দেখিনি, এখানে সবগুলোই মনে হয় আসছে, আমরা মনে হয় এগুলো সব সবগুলো মানে কন্ট্রোলে আসলে বেসিক্যালি। সব কন্ট্রোলে। ওয়ানের উপর একটাও নাই আসলে বেসিক্যালি। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কলামের সাইজ বাড়ানোর চিন্তা করতে হবে। ওকে, এ নিয়ে কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে সেকশন ফেলিউর চেক। এখানে মানে কংক্রিট ফ্রেম ডিজাইনে গিয়ে ভেরিফাই অল মেম্বার পাস কিনা আপনাকে চেক করে দেখতে হবে। এটা থ্রিডিতে যাবেন, নট অ্যাপ্লিকেবল মানে এটা আর এত মান কম আসছে যে এগুলো এটা দরকার হবে না। তবে নট ক্যালকুলেটেড এনসি আসলে তখনই একটু ঝামেলা আছে, নট ক্যালকুলেটেড যদি আসে। আচ্ছা, তারপর হচ্ছে কংক্রিট ফ্রেম ডিজাইনে গিয়ে এই যে দেখেন ভেরিফাই অল মেম্বার পাস, এই যে এখানে বলছে কি দেখেন, এখন সব পাস হয়েছিল কিন্তু 6 concrete frame failed the design check. Do you want to select them? 6টা ফ্রেম আপনার ডিজাইন ফেল করছে, আপনাকে সিলেক্ট করছে, এখন শো সিলেক্টেড অবজেক্ট অনলি, এই যে এটা, এই 6টা, 1 2 3 4 5 6, হ্যাঁ বিম বিম ফেল করছে। কেন জানেন? রেডই আছে। এইগুলো হচ্ছে যে ওই যে কলাম থেকে আমরা রিটেনিং ওয়াল দেওয়ার জন্য একটা বিম টানছিলাম না, ওই বিম গুলো ফেল হয়ে বসে আছে, এই যে ওভার স্ট্রেস হয়ে বসে আছে। ব্যাপারটা বুঝছেন? ওভার স্ট্রেস আমার কম্বাইন্ডে, এই যে 31 কম্বাইন্ডে এগুলো ফেল হয়ে গেছে।
হুম, যাই হোক, এটা মেজর স্ট্রাকচার না আমার, আমি এগুলো অতটা ইয়া না করি। সেম জিনিস আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে যে ডিজাইন, কংক্রিট ফ্রেম ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফো, এই যে আইডেন্টিফাই অল ফেলিউরস, আপনার কোনটা কোনটা ফেলিউর সেটা সেটা দেখাবে। ঠিক আছে, এখানে একটা চিহ্ন আসবে, দেখছেন? ওই ওই আগের যে 6টা ফ্রেম আপনাকে ইয়া করছিল, ভুল করছিল, হ্যাঁ ওই ওই 6টাই। ব্যাপারটা বুঝছেন? ওই যে যে 6টা বিম আমরা কানেক্ট করছিলাম বেসমেন্টে গিয়ে, বেসমেন্টের ওয়ালে গিয়ে কানেক্ট করছিলাম না, এই 6টা বিম সে ফেল দেখাচ্ছে, এটা ছোট বিম ও ফেল দেখাচ্ছে। কারণ এটা বিমটা যদি আপনি ওই টর্শনাল ইয়া করে দিই তাহলে এটা ওমিট হয়ে যাবে, এটা ইয়া হয়ে যাবে। সাইন ফ্রেম, পাইলে এগুলো আপনারা প্র্যাকটিস করতেছেন? হুম, হ্যাঁ, কলমের কোন হাইট? অনেক সময় ডাউন ফ্লোর এসে তিন লেভেলের কারণে ডাউন লেভেল কোনো হাইটে ডিফারেন্স আছে বিআরপি পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা লেভেল দিতে কষ্ট করতে আমি তো 10 ফিট অন্যান্য ফ্লোর 10 ফিট আপনি চিন্তা ডাউন ফ্লোর ক্ষেত্রে স্যার এটা কি কোনো এফেক্ট আছে? অবশ্যই এফেক্ট আছে, লং কলাম না এটা। হ্যাঁ, ও অটোমেটিক ও ডিজাইন করবে। হ্যাঁ, এটা 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 14 ফিটে দেন, 15 ফিট দেন, 20 ফিট দেন, অসুবিধা কি? ও তো ডিজাইনে যা আসবে তাই। না, ইমপ্লিমেন্টেশন 14 ফিট করলে তো হবে না।
ইন্ডিভিজুয়াল হচ্ছে 14 ফিট হয়ে যায় এটা বলতেছেন সেক্ষেত্রে না না না, এটা করা যাবে না। কোনো যদি ডিজাইন যদি দেওয়ার পরে যদি চেঞ্জ হবে, অবশ্যই স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে অ্যাকনলেজ করতে হবে। স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে অ্যাকনলেজ করতে হবে। যেমন আমরা একটা পাইলের একটা প্রজেক্টে দেখা যাচ্ছে কি হঠাৎ করে রাত 12টার সময় আমার কাছে ফোন আসছে যে স্যার এই ইলেকট্রিক চলে গেছে, কারেন্ট চলে গেছে। ঠিক আছে, তো কারেন্ট যখন চলে গেছে সাইডটা অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে এটা জেনারেটরের মানে ওরা রড খাঁচা নামাচ্ছে, ওয়েল্ডিং করতেছে না, ওয়েল্ডিং করছে কোনো স্পার্ক বা কোনো একটা প্রবলেমের কারণে শর্ট সার্কিট হয়ে মেইন লাইন পড়ে গেছে, ফলে কারেন্ট চলে গেছে। এখন কাজ বন্ধ। এই কাজ বন্ধ হওয়ার পরে যেটুক অংশ মানে আমাদের দাবানোর কথা ছিল 170 ফিট আমার পাইলের লেন্থ, আমি যে পরিমাণ লেন্থ যাওয়ার কথা সেই লেন্থ আর যেতে পারেনি। ও এই 4-5 ঘন্টার সময়ের ভিতরেই কেবিং হইয়া ইয়ে হয়ে গেছে। এখন এরপরেও আমরা মাটির ভিতরে ওয়াশ করে আবার ইয়া দিয়ে সেটাও করতে পারতেছি না। কারণ কি, খাতা তো নামানো, খাতা তো অর্ধেক ভিতরে, তো এটাও আমরা করতে পারতেছি না। শেষ পর্যন্ত দূরে আমাদেরকে ঢালাই করতে হয়েছে মানে হয়েছে। বাট এটা আমরা যে কাজটা করছি, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে সাথে সাথে নক করছি যে এরকম একটা প্রবলেম হয়ে গেছে যে এটা ভিতরে কেবিং হয়ে গেছে, আমরা করতে পারি না। তাহলে একটা ডিফল্ট পাইল হয়ে গেল। এখন এক্ষেত্রে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বলছে ঠিক আছে এটা করার কিছু নাই, এখন তুমি এটা ঢালাই করে দাও। তবে তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে যে এটার পাইল ইন্টিগ্রিটি টেস্ট বা পাইলের লোড টেস্ট করতে হবে। এর আবার করার পরে তাহলে আমাদের কাজ কি হবে, এটা দেখতে হবে যে পাইলের ওই যে ইয়াটা গ্রুপ পাইল, যখন আমরা পাইল ডিজাইন করি তখন নিশ্চয় একটা কলাম রোড ইয়া না, ওইটাকে আমরা যে পাইলটা আছে এটাকে আমরা কম স্ট্যান্ড ধরে আমি দেখবো যে আমার এই পাইল ক্যাপটা থাকবে কিনা। ওই যে দেখছিলাম না আমার ফোর্স দেখা যাচ্ছে যে না এটা আসলে কার্যকর না, তখন আরেকটা পাইল করার সিদ্ধান্ত দিতে হবে যে ওই পাইল ক্যাপের মধ্যে তুমি আরেকটা পাইল ক্যাপ করো, যেহেতু ওই প্রবলেম ওইটা হয়ে গেছে। এখন এটাই ওই জন্য বলতেছি, কোনো যদি সাইডে কোনো কিছু হয়ে যায়, আমরা তো জানি না কাজ করার সময় আমি থাকবো এক জায়গায়, কাজ চলতেছে কক্সবাজার, আমি হচ্ছে এখানে, অথবা আমি ঢাকায়, কাজ চলতেছে চিটাগাঙে, তাইলে অল টাইম স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে ইনফর্ম করতে হবে যে এই কন্ডিশন। ঠিক আছে, যেমন আমাদের আরেকটা এই সাইডেই একটা প্রবলেম হচ্ছে কি যে পাইল যাওয়ার কথা 170 ফিট, ঠিক আছে, ওখানে দুইটা লেয়ার, 130 ফিটের একটা লেয়ার আছে, একটা 170 ফিটের লেয়ার আছে। 170 ফিটে যেটা যাওয়ার কথা এটা 130 ফিটে পড়া যায় না, আর যেটা 130-এ গিয়েই আমার পাইলটা বন্ধ হয়ে যাওয়ার কথা সেটা 10-20 মিনিট আমরা বাড়াবাড়ি করার ফলে এটা লেয়ারটা কেটে গেছে, কেটে 170 ফিটে চলে গেছে, মানে ভাইস ভার্সা হয়ে গেছে। যেটা যাওয়ার কথা সেটা যায় নাই, যেটা যাওয়ার কথা না সেটা চলে গেছে। দেখেন ইনব্যালেন্স হয়ে গেছে, কারণ মাটির ভিতরে মাটি কোন 130-এ কিন্তু অলরেডি একটা লেয়ার আছে কিন্তু লেয়ারটা কম, ওইটাকে ভেদ করে চলে গেছে 170-এ। ওইটা যারা মানে আমরা প্রেসার দিচ্ছি ওদেরকে, কন্ট্রাক্টরকে, যে না তোমার ওইটা কাটতে হবে, কেটে ওখানে যেতে হবে। না না না, কাস্টিং সিটু, কাস্টিং সিটু তো ওই যে ওইটা ইয়ে আর কি, হ্যাঁ সিজেল দিয়ে করো তো এই জন্য। না আপনারা প্রশ্নের উত্তর পাইছেন, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। কারণ যে যদি কোনো কিছু চেঞ্জ হয়, সেফটি ফ্যাক্টর রাখা হয় স্যার এগুলোর সাথে। সেফটি ফ্যাক্টর, হ্যাঁ সেফটি রাখা হয়, এটা তো চেক করে দেখবেন আপনি। ফ্যাক্টর সেফটি ধরছেন না সব জায়গায়, সেফটি ফ্যাক্টর দেখবেন। আর সেফটি ফ্যাক্টর কত ধরবেন সেটার ব্যাপারে গাইডলাইন আছে না, দেখা দিলাম না আমরা। পুয়ার কন্ট্রোল কত ধরবেন, কন্ট্রোলে কত ধরবেন, আপনি সেখানেও তো একটা গাইড আছে বিএনবিসি।
মাইলিংয়ের ক্ষেত্রে যে ফল্ট হয়ে গেলে মানে এগুলো আবার করবে। আবার করবেন পাইল, আবার করবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা কি এভাবে মেনটেন করি কিনা, এটা একটা বিষয়। মেনটেন করতে হবে, না তা হবে না। স্যার ওই সেফে পাইলট ডিজাইন সময় স্টিল ডিজাইন যেটা হয় আমাদের ভিডিও সময় হ্যাঁ। ক্লাস হয় স্টিল ডিজাইন পাইলট সেফে স্টিল ডিজাইন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্ট্রিপ ডিজাইন দরকার নেই, ফাইনাইট এলিমেন্ট দিয়ে করেন। স্ট্রিপ ডিজাইন দিয়ে যে করতে হবে এরকম কোনো বিষয় নেই। কি বলছেন মানে স্ট্রিপ করে ফেলা, মানে ওই যে আমরা ফ্ল্যাট স্ল্যাব করছিলাম না, ফ্ল্যাট স্ল্যাবে কলাম স্ট্রিপ, বিম স্ট্রিপ করছিলাম না, মানে কলামের বিমের ওই কলাম স্ট্রিপ, ওইটাই হচ্ছে স্ট্রিপ। মানে এটা এই এক্স অক্ষে একটা স্ট্রিপ, ওয়াই অক্ষের একটা স্ট্রিপ। ফাইল করা হচ্ছে কিছু আগে। হ্যাঁ, ওই স্ট্রিপ। কিন্তু ফাইনাইট এলিমেন্ট দিয়েও করতে পারবেন, অসুবিধা নেই। এটা আরেকটা মেথড আর কি, আপনি ফাইনাইট এলিমেন্ট দিয়ে করলে হবে। আচ্ছা, আরেকটা জিনিস চেক করার বিষয় আছে আমাদের, সেটা হচ্ছে যে কলাম বিম ক্যাপাসিটি রেশিও। কলাম বিম ক্যাপাসিটি রেশিও, তাও এখানে একটা বিষয় আছে, সেটা একটু আমরা দেখে নিই। ডিজাইন, ডিসপ্লে ডিজাইন, কলাম বিম ক্যাপাসিটি রেশিও। ঠিক আছে, এগুলো পাস হয়ে গেছে। স্পিকারটা দেখা হচ্ছে হ্যাঁ, আচ্ছা, ডুয়েল সিস্টেমটা নিয়ে আমার একটু বলার আছে। সেটা হচ্ছে আমাদের যদি এই ডুয়েল সিস্টেমটা আমরা কেন একটু এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। এটা হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আছে, আর এর ভ্যালু যে বসাইছিলাম আমরা, মনে আছে ওই সিসমিক লোড দেওয়ার সময় আর এর ভ্যালু, তারপরে যে ওভারস্ট্যান্ড ফ্যাক্টর, তারপর হচ্ছে ডিফ্লেকশন ইমপ্লিফিকেশন ফ্যাক্টর আমরা বসাইছিলাম সিডির ভ্যালু, এই যে 2.5 বসাইছিলাম, মনে আছে না একটা ইয়াতে, ওই সিসমিকের আমাদের এই শীটে, এই যে সিসমিক লোড দেওয়ার সময় আমরা করছিলাম এটা, এই যেটা আর ওমেগা সিডি। এই যে মানগুলো যে আমরা বসাই, এই মানগুলো বসানোর সময় আমরা একটা এই কোডের একটা স্ট্রাকচার সিস্টেম ফলো করে কিন্তু আমরা বসাইতাম। এখন এটা কি হচ্ছে দেখেন, আমরা যদি এই যে এগুলো চিন্তা করি, আমাদের কয়েকটা কোডে 6.2.19 আমাদের কয়েকটা সিসমিক ফোর্স সিস্টেম, রেজিস্টিং ফ্রেম সিস্টেমের কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে বিয়ারিং ওয়াল সিস্টেম। বিয়ারিং ওয়াল সিস্টেম মানে যে নো ফ্রেম, আমরা এটা ব্রিক ওয়ালের যদি বিয়ারিং ওয়াল করতে যাই, তাহলে আমাদের এই শীটটা। বিতে আছে কি বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল ফ্রেম সিস্টেম। শেয়ার ওয়াল থাকলে এটা শুধু শেয়ার ওয়াল। আর হচ্ছে যে মোমেন্ট রেস্টিং ফ্রেম সিস্টেম, কোনো শেয়ার ওয়াল নাই, শুধু কলাম বিম হলে সি। তাহলে এ গেল কি বিয়ারিং ওয়াল, বি গেল হচ্ছে শেয়ার ওয়াল, সি গেল ফ্রেম সিস্টেম। কিন্তু ডুয়েল সিস্টেম এটা কি বলতে দেখেন, স্পেশাল মোমেন্ট ফ্রেমস capable of resisting at least 25% of prescribed seismic forces। এইটার আমাদের একটু চেক করে দেখতে হবে
বলতেছে কি যে আমাদের যে বেস শেয়ারের 25% কলামে নিতে হবে। ব্যাপারটা বুঝছেন? এটা একটু চেক করে দেখতে হবে আমাদের। আর হচ্ছে যে ডুয়েল ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম ক্যাপাবল অফ রেজিস্টিং অ্যাটলিস্ট 25%। আমরা যখন ইন্টারমিডিয়েট ডিজাইন করব, আইএমআরএফ ডিজাইন করব, এটা হচ্ছে এসএমআরএফ, এটা হচ্ছে আইএমআরএফ। আর হচ্ছে ডুয়েল শেয়ার ওয়াল ফ্রেম সিস্টেম অর্ডিনারি রেইনফোর্স কংক্রিট মোমেন্ট ফ্রেম রেইনফোর্স শেয়ার ওয়াল, এটা হচ্ছে কি অর্ডিনারির জন্য। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমাদের বলতেছে যে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে এসএমআরএফ যখন আপনি বিল্ডিং ডিজাইন করবেন, যেগুলো সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি, বিশেষ করে চট্টগ্রাম, আমাদের যেগুলো জোন এলাকায়, আমাদের তো এখানে সবগুলো এসএমআরএফ ডিজাইন করতে হবে। এই এসএমআরএফ এর ডিজাইন করার পর যদি ডিজাইন করেন, অবশ্যই এই ডুয়েল সিস্টেম এটা চেক করতে হবে। কারণ কোড বলতেছে যে তার 25% প্রেসক্রাইব সিসমিক ফোর্স কলামকে নিতে হবে। এইটার জন্যই আমি একটা এক্সেল করে রাখছি, যদি এটা আপনারা দেখেন। এইটা হচ্ছে যে ডুয়েল সিস্টেম স্পেশাল মোমেন্ট ফ্রেমস ক্যাপাবল অফ রেজিস্টিং at least 25% prescribed seismic force. That means at least 25% base shear carry to column. আমাদের কিছু সে বেস শেয়ার ক্যারি করতেছে, শেয়ার ওয়াল যা ক্যারি করতেছে, ঠিক আছে, এইটার মানে 25% কলামে শেয়ার নিতে হবে, 25% শেয়ার বেস শেয়ার কলামে নিতে হবে। এই জন্য আমরা কি করব, এই 25% আগে এফ ওয়াই মানটা বের করে নিব আমরা, বা ওয়াই ডিরেকশনের জন্য, এটা তো এক্স ডিরেকশনের জন্য। এইটার বেস শেয়ার কত 25%, তাহলে এটা কলামগুলোকে নিতে হবে সব মিলে। ব্যাপারটা বুঝছেন? আমি এই ওয়াই ডিরেকশনের ইউআই মানটা, এইটা 25% কত, 191 আসছে কত, এটা আমরা একটু দেখি। টেবল স্ট্রাকচার টু বেস ডিরেকশন, ইএক্সটা দেখি কেমন, এক ডিরেকশন ইএক্স, ওকে, ইএক্স, তাহলে বেস ডিরেকশন কত হয়, 689, এই যে 689 এফজেড, এফএক্স আর কি, এফএক্স 689। এই কিপের যে বেস শেয়ারটা, এটার 25% কলামে নিতে হবে। এই এটা 25% হচ্ছে 172, এটা 172। তার মানে একটা বিল্ডিং যদি, আমাদের যে বিল্ডিংটা, আমাদের একটা প্ল্যানটা ওপেন করি, এটা 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 হচ্ছে এক্স ডিরেকশন, ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। এখন আমার এক্স ডিরেকশনে পাস হচ্ছে কিনা দেখি আগে, এক্স ডিরেকশনে পাস হচ্ছে কিনা। তাহলে দেখেন আমার 172 কলামে নিতে হবে, তাহলে আমরা কলামের ফোর্স গুলো বের করতে হবে। হ্যাঁ, ডিরেকশন ওয়াইজ বেস শেয়ার গুলো নিতে হবে। এখন দেখেন ওইটা 25%, এটা তো টোটাল এক ডিরেকশন, টোটাল বেস শেয়ার কত, 689, এটা 25% কলামগুলোকে নিতে হবে, কলামের যোগফল, কিভাবে বের করবে, অ্যানালাইসিস রেজাল্ট, এলিমেন্ট আউটপুট, ফ্রেম আউটপুট, এলিমেন্ট ফোর্স কলাম, ঠিক আছে, এখান থেকে আমরা কলাম ফোর্স গুলো পাবো।
এলিমেন্ট রেজাল্ট, ফ্রেম আউটপুট, এই যে এলিমেন্ট ফোর্সেস কলাম। ওকে, এইটা আমরা পেলাম। দেওয়ার পর কি করব? সিলেক্ট বটম স্টোরি, সিলেক্ট বটম স্টোরি। বটম স্টোরি কেমন? বেসমেন্ট। আচ্ছা, তারপর রোড কেস ইউআই তো ইএক্স, ওকে, ইএক্স। ওকে, তারপরে কি নিতে হবে? তারপরে নিতে হবে যে স্টেশন ফিল্টার, স্টেশন ফিল্টার, ফিল্টার। স্টেশন ফিল্টারে কি করতে হবে? ইকুয়াল টু এন্ড জিরো অর সিলেক্ট অর, জিরো এন্ড অর। ঠিক আছে, ইকুয়াল টু জিরো এন্ড অর আসবে। তারপরে হচ্ছে যে equal to 0 and or তারপরে দেখেন x এর জন্য হচ্ছে কি v2, x এর জন্য এই যে কলামগুলো সিলেক্ট হয়ে গেছে, দেখছেন কলামগুলো কি হয়েছে? v2 নিতে হবে, x এর জন্য v3 নিতে হবে, পরে y3। এই যে v2 গুলো কলামগুলো কি করবেন? কপি করবেন, কপি করে এইখানে পেস্ট করে দিবেন। দেখা যাচ্ছে কি 250 আপনার নেয়ার কথা কত? 172। এক ডিরেকশনে নিচ্ছে কত? 250। মিনিমাম 25% নিতে হবে। ক্লিয়ার? কলাম মিলে নিবে, নিচ্ছে তো নাকি 250, নেয়ার কথা কত? 25%-এ 172। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো এগুলো আর কি, এই যে এগুলো আমি ওখান থেকে করছি, যে করে আপনাদের জন্য এটা তৈরি করছি, তো ওই জন্য মানগুলো সব আসছে। ব্যাপারটা হচ্ছে মাইনাস গুলো খালি তুলে দিবেন। মাইনাস গুলো কিভাবে তুলবেন জানেন তো? কিভাবে তুলবেন বলেন? কোন এক্সেল শিটে যদি এরকম মাইনাস থাকে, আপনি সব মাইনাস তুলে ফেলতে চান, তাহলে কি করবেন এট এ টাইম? কোন এক্সেলের সূত্র জানেন যে এগুলো কিভাবে তুলে? তাহলে এগুলো সিলেক্ট করবেন। কেমন? আপনি বলবেন যে সামনে যত মাইনাস আছে সবগুলো তুলে গেল, কন্ট্রোল শিফট জি, সরি কন্ট্রোল শিফট এফ। কি হলো? না, লক করা না।
আচ্ছা, পাইছি। এগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল এইচ দিবেন, ফাইন্ড হোয়াট মাইনাস, রিপ্লেস উইথ, এটার বদলে কি দিবেন? কিছুই দিবেন না, মাইনাস গুলো চলে যাবে। আর যদি মনে করেন মাইনাস জায়গায় আমি প্লাস দিব, তাহলে এখানে প্লাস অ্যাড করবেন, যে মাইনাস যত মাইনাস আছে সব তুমি প্লাস করে গেল। ঠিক আছে, রিপ্লেস অল, দেখছেন এগুলো সব প্লাস হয়ে গেছে। এটা কন্ট্রোল এইচ দিয়ে, কন্ট্রোল ফাইন দিয়ে তো ফাইন করবে, যে রিপ্লেস হয় না। কন্ট্রোল ফাইন দিলে মাইনাস গুলো ফাইন্ড হবে, কিন্তু যদি রিপ্লেস করতে হয় আছে। ও তাইলে তো হয়েছে, তা আমরা আছে না, তাহলে এভাবে করে এক্স ডিরেকশন, তাহলে কোনো সমস্যা নাই। এখন থেকে আমরা ওয়াই ডিরেকশন। ওয়াই ডিরেকশন কি করতেছে? ওয়াই ডিরেকশনে সেম জিনিস, বাট নিতে হবে ভিত্রি, আর ইউআই এর জন্য নিতে হবে বেস ডিরেকশন নিবেন, আর এখানে আসবেন। তাহলে এখানে আমরা আগে দেখে নিই যে এটা কি হইলো। এটা ইউআই এর জন্য কত, ইউআই এর জন্য মানগুলো হচ্ছে এইগুলো, V3, এই যে V3 এটা, তাই না? এই যে V3, V3 নিয়ে এখানে রাখবেন। দেখা যাচ্ছে খুবই কম। কেমন? নেয়ার কথা ছিল কত? 191, নিচ্ছে কত? 56। তার মানে ওয়াই ডিরেকশনে সে বেশিয়ার কলামগুলো নিচ্ছে না। তাহলে আপনার করণীয় কি? করণীয় যে একটা হইতে পারে, যেহেতু ওয়াই ডিরেকশনে আপনার ইয়া নিচ্ছে না, ওয়াই ডিরেকশনে আপনার কি নিচ্ছে না, বেশিয়ার নিচ্ছে না, আর এটাতে বেশি হয়ে গেছে। দ্যাট মিনস আপনাকে এই এই কলামগুলোতে হয় আপনাকে এই কলামের ডিরেকশন ঘুরাইতে হবে, কলামের ডিরেকশন গুলো ঘুরে ফেলতে হবে, অথবা শেয়ার ওয়াল কমে ফেলতে হবে। আর সরি, এই হ্যাঁ না, এক্স হোক, হয়তো এক্স তো কমবে, হয়তো অলরেডি বেশি নিচ্ছে তো। হ্যাঁ 256, ও বেশি নিচ্ছে না এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশনে কম নিচ্ছে, ওয়াই ডিরেকশন পাস হচ্ছে না। ওয়াই ডিরেকশন যদি পাস করাইতে হয়, তাহলে আপনাকে কলাম নিচ্ছে না আছে, তাহলে কলামের ফোর্স বাড়াইতে হবে, কলাম বেশি যাতে নিতে পারে। তো এই জন্য হয়তো আপনাকে রোটেট করাইতে হবে কোনো কোনো কলাম, অথবা এই 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 এশিয়ার ওয়ালটা ওমিট করে দিতে হবে। এশিয়ার ওয়ালটা ওমিট করে দিলে আমার মনে হয়, যদি কলাম এখানে কলাম দিয়ে দেন, সে কিন্তু আমার মনে হয় কাজ হয়ে যাবে। এশিয়ার ওয়ালটা ওমিট করে দিয়া এটা করে দেবে। অথবা একটা কাজ হইতে পারে যে এই শেয়ার ওয়ালের থিকনেস কমে ফেলতে পারেন। যদি 12 ইঞ্চি থাকে, আপনি 10 ইঞ্চি করে ফেলেন, কমে ফেলেন, ঠিক আছে, শেয়ার ওয়ালটা কমে গেল। অথবা এটা ইয়া করে দিলেন, ঘুরে দিলেন, রোটেট করে দিলেন কলামগুলো, কয়েকটা কলাম, ঠিক আছে, তাহলে কিন্তু এই চেকটা হয়ে যাবে। হুম, ডেটা স্কোয়ার করে দিলে হয়তো সম্ভব। দেখি আমি একটা একটা এটার একটা সেভ এস করে, আমরা একটা দেখি যে এটা কি হয়। আমি একটা দেখি এটা সেভ এস করে নিয়ে যাই। সেভ এস করে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি। চেক, ঠিক আছে,
এই যে যাও হুম। কলম সিলেক্ট হয় না। বেসিক এটা সিলেক্ট তো হচ্ছে না দেখি। আচ্ছা বেসিক যে ডেভেলপমেন্ট আচ্ছা, অসুবিধা নেই, আমরা এটাতে করি। 6 নম্বরে দেয়, 6 ইয়াতে দিলাম। সিলেক্ট হচ্ছে তো, আমরা না ইয়ে করতেছি, সিলেক্ট হচ্ছে অলরেডি। দেখা যাচ্ছে না কিন্তু সিলেক্ট হচ্ছে। সাইন কালেক্সিস বুঝছে না এটা?
বাইরের দিকে পেরিফেরিতে গুলো কি রিটেনিউয়াল। আচ্ছা, আমরা এখন দেখি বেস রিঅ্যাকশনটা এখন কি অবস্থায় আসছে। আমরা ওই যে ওই শেয়ার ওয়ালটা তুলে দিছি আর দু তিনটে কলাম ঘুরিয়ে দিছি। আচ্ছা, এখন হচ্ছে 686 আর 753 FY। একটু কমছে, 753 আসছে। আর ওইদিকে হচ্ছে 686, তেমন একটা বেশি কমে নাই কিন্তু আসলে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু কলাম ফোর্স গুলো দেখি। তাহলে এলিমেন্ট আউটপুট কলাম ফোর্স, প্রথমে এক্স গুলো দেখি। বটমে, ঠিক আছে, আউটপুট কেস এক্স, এক্স স্টেশন 0 or
পি বি বি টু তো দিতে হবে তাই না, এক্স এর জন্য বি টু। বেশি হয়ে গেছে না এটা, দ্যাট মিনস আমাদেরকে, আচ্ছা এটাতে কি দেখি একটু, ওয়াই 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 পি3 না, পি3 কমছে কি, আরো কমে গেছে না, দ্যাট মিনস আমাদেরকে এটা দেখে দেখে মিলাইতে হবে আর কি। তার মানে ওয়াই ডিরেকশন পাস হচ্ছে না তাই না, ওয়াই ডিরেকশনের কলাম গুলো কি হচ্ছে, আমার এক্স ডিরেকশন পাস হয়ে যাচ্ছে, এক্স ডিরেকশন পাস হচ্ছে, ওয়াই ডিরেকশন গুলো আমার কলামের লোড ক্যারি করতেছে না, ঠিক আছে, মানে 25% নেওয়ার কথা, তারা কিন্তু 25% নিচ্ছে না। তাহলে ওয়াই পার্ট যদি না নেয় তাহলে আপনাকে এটা ঘুরাইতে হবে, আরো ঘুরাইতে হবে। না না, টর্শনের ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, তো এইটা আপনারা ট্রায়াল দিয়ে একটু দেখতে হবে যে এইটা যদি আমরা ওয়ালটা যদি ইয়া করে দিই, 10 ইঞ্চি করে দিই, দেখি একটু, না এখানেও পাস করাইতে হবে, টর্শন তো পাস করছিল আমার, আপনার তো পাস করে নাই কেন? হ্যাঁ পাস করে নাই, আচ্ছা ওয়াই ডিরেকশন, ড্র সিলেক্ট, ড্র 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 ড্র, আমরা ইয়া করি আগে, সেকশন প্রপার্টিজ, ওয়াল সেকশনটা একটু ইয়া করি। Select properties, wall section, আচ্ছা select properties, wall section, left one, sign shell, wall section 10, আচ্ছা ওয়ালটা একটু আমি একটু ছোট করে দিলাম, দেখি কি হয়।
আসলে মেইনলি স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে এই জায়গাগুলোতে আসলে আমাদের সময় যাবে এই ট্রায়াল গুলো দিতেই। মেইন মডেল করে আসে আসলে সেটা সময় চাইতো, আমাদেরকে সময় যায় কিন্তু এই চেকগুলোতে, যাকে একবার কমাইতে হচ্ছে, একবার বাড়াইতে হচ্ছে, একবার ঘুরাইতে হচ্ছে, হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি সময় আমাদের ব্যয় করতে হয়। হ্যাঁ তখন আবার আর্কিটেক্টে প্যাস করবে। হ্যাঁ ছয়শো বিরাশি 716। আচ্ছা, কলামে পিএমএম রেশিও যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আবার বিপদ। আমি যে এত কিছু কলামে ফেলছি, তখন কলাম যে ঠিক আছে কিনা তাও তো এখন আবার ওইদিকে চেক করি নেই। আমরা ওইটা দেখি একটু, ওইটা
না এখনো পাস হচ্ছে না। হ্যাঁ, এখনো পাস হচ্ছে না। এলে পাস করাইতে হবে, সোজা কথা আর কি, ওয়াই ডিরেকশনে। ওয়াই ডিরেকশন কোন শেয়ার আমরা দিব। এরকমই কোনো কিছু দিতে হবে একে, এরকম না দিলে সলভ করতে পারবো না। x আচ্ছা 28x হুম। ওই ওই শেয়ার ওয়াল যেটা আছে ওইটা শেয়ার ওয়ালেই থাকবে। ওই শেয়ার ওয়াল দিলে আরো বেশি ওর মান আরো কমে যাচ্ছে, বরঞ্চ শেয়ার ওয়ালটাই প্রোভাইড করতে হবে বেশি। হ্যাঁ, প্রোভাইড করে ওয়াই ডিরেকশনে এদিকে কন্ট্রোল করতে হবে, মানে এটা কমাইতে হবে এক্সট্রা, ওয়াইটা তখন আপ হইতে থাকবে। এই যে শেয়ার ওয়াল কোথায় করবেন এইগুলো কিন্তু একটা, এখান থেকেও একটা ধারণা পাওয়া যায় যে আমি এই এই ফ্রেমটা কোনগুলো শেয়ার ওয়ালে রাখবো আবার কোনগুলো কলামে রাখবো, কারণ আমার তো দুই ডিরেকশনে পাস করাইতে হবে, নাহলে ডুয়েল সিস্টেমের যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা হবে না, এই বিহেভিয়ারটা হবে না। এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এই যে ডুয়েল সিস্টেমটার, আমরা ডুয়েল সিস্টেম দিচ্ছি অথচ আমার কলামগুলোকে আমি 25% বেশ শেয়ার করাইতে পারতেছি না। আচ্ছা আমাদের যদি শেয়ার নাই থাকে স্যার, এগুলো কোথায় নিচ্ছে? এগুলো হচ্ছে যে ওই যে শেয়ার যদি নাই থাকে কি হবে কলাম থেকে? সেক্ষেত্রে কি শেয়ার যদি নাই থাকে মানে শেয়ার লাগে তাহলে তো এটা এই সিস্টেমটাই হবে না। এসএমআর হবে তখন তো ওই আরেকটা সিস্টেম আছে না, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম অর শেয়ার ওয়াল, শুধু নো শেয়ার ওয়াল। নো শেয়ার অলরেডি এই যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ওভার কত পার্সেন্ট হ্যাঁ এখানে ইন্টারমিডিয়েট স্টিল মোমেন্ট, এই যে এখানে স্পেশাল রেইনফোর্স কংক্রিট মোমেন্ট ফ্রেম 8, 3, 5.5, ঠিক আছে? এই যে 8, 3, 5.5, ইন্টারমিডিয়েটের জন্য 5, 3, 4.5, 3, 3, আর ডুয়েল সিস্টেমের জন্য 8, 2.5, 4। এই 4 মানটা বেড়ে গেছে, দেখছেন সিডি ভ্যালুটা আপ করে দিচ্ছে যে না এখানে একটা পার্সেন্টেজ শেয়ার বেশি এর জন্য এই যে দাঁড়ায়, এই যে ডুয়েল সিস্টেমের উইথ ব্রেসিং ও শেয়ার ওয়াল থাকলে স্টিল স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল, ঠিক আছে? 7, 2.5, 5.5 স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়ালস, এটা বেস ফ্রেম অর্ডিনারি শেয়ার ওয়াল 7, 2.5, 5.5, অর্ডিনারি রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল 6, 2.5, 5।
ব্যাপারটা কি জানে বলছি না? না, তখন তো সব কলামেই নিবে, এটা তো জানেন। তারপর চেক করে দেখবেন আপনারা, আসেন চেক করে দেখবেন আর কি। এখানে আমার মানে একটা জিনিস ধারণা করতে হবে যে শেয়ার ওয়াল এবং ফ্রেম যদি থাকে, শেয়ার ওয়াল এবং ফ্রেম থাকলেই যে ডুয়েল সিস্টেম হবে, আমরা কি জানি শেয়ার ওয়াল এবং ফ্রেম মানে কলাম দেখলেই মনে করি যে ডুয়েল ফ্রেম সিস্টেম, তাই না? আসলে কিন্তু বিষয়টা সেরকম না। আমি এইটাই বলতে চাচ্ছি যে ডুয়েল ফ্রেম সিস্টেম বিহেভিয়ারের জন্য হইতে গেলে এই ক্রাইটেরিয়া মানতে হবে। এটা কোডে বলে দিছে যে অ্যাটলিস্ট 25%, অ্যাটলিস্ট 25%। তাই তো আপনি 25% ক্যারি করাতে পারতেছেন না তো বোথ ডিরেকশনে। এক ডিরেকশন অনেক বেশি নিচ্ছে, আরেক ডিরেকশন 25% নিচ্ছে না, তাহলে আপনাকে এটা একটা অ্যালার্মিং। তাহলে আপনাকে যে ডিরেকশনে পাস করা মানে নিচ্ছে না, সেই ডিরেকশন আপনাকে মাল মশলা খাওয়াইতে হবে বেশি, তখন একটা হ্যাঁ না হোক না, শেয়ার ওয়াল আর ফ্রেম মিলেই তো হয়। আপনি যদি ফ্রেম থাকতেন তাহলে ফ্রেম, শেয়ার ওয়াল শুধু শেয়ার ওয়াল, তাই না? এটা যাই হোক, মানে আমি কি ডক্টর এফ আর খানের এটা বলছিলাম যে ইয়াটা আপনাদেরকে, ডক্টর এফ আর খানের মানে ইয়াটা বলছিলাম, ইয়াতে ডক্টর এফ আর খান আমাদের স্ট্রাকচারাল জগতে আসলে কি করছে। আমরা তো, উনি তো আমাদের ফাদার অফ মানে এই স্কেচস্কেপের জগতে, উনি যদি না হইতো, এফ আর খান না হলে তো আমরা অনেক দূর পিছিয়ে থাকতাম, ওয়ার্ল্ড অনেক দূর পিছিয়ে থাকতাম। এটা কি বলছিলাম আপনাদেরকে? ডক্টর এফ আর খানের বিষয়টা বলে তখন আমি আবার এখানে আসতেছি, উনি কি করছে দেখেন। হ্যাঁ হ্যাঁ না ডক্টর এফ আর খান কি বলছিলাম আপনাদেরকে এই স্লাইডটা। আচ্ছা, ডক্টর এফ আর খান উনি একটা নতুন করে একটা ডিজাইন কনসেপ্ট করছে, সেটা হচ্ছে টিউবওয়েলের সিস্টেম। এটা সুপার টল বিল্ডিংস এর ক্ষেত্রে এই ডিজাইন কনসেপ্টটা উনি করছিলেন। তো এটা আমার একটা ইয়াতে আমি ইয়া করছি, আপনি একটু দেখেন। তো উনাকে আমরা বলতেছি যে ফাদার অফ মডার্ন স্কাইস্ক্র্যাপার্স। ডক্টর ফজলুর রহমান খান was the structural engineer who designed the Sears Wills Tower, বর্তমানে উইলস টাওয়ার যেটা, and the John Hancock Center in Chicago. He developed a series of tubular frame structural systems that paved the way for modern super tall skyscrapers. উনি কিন্তু কম্পিউটার CAD এরও জনক, পায়োনিয়ার অফ CAD। হ্যাঁ, ওনার বর্ন হচ্ছে 3 এপ্রিল 1929 সালে, মারা গেছেন 82-তে। উনি আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা করছেন। আমাদের বুয়েটে আগে ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি পাশ করে ইউনিভার্সিটি অফ ইলিনিয়াসে এমএসসি এবং পিএইচডি করেন। ওনার হচ্ছে যে এটা।
তো ডক্টর এফআর খান আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং জগতে কি তফাৎ করছে, উনি যে কি অবদান রাখছে, এটাই আমরা একটু দেখি। ওনার এটা হচ্ছে যখন সিএস টাওয়ার হচ্ছে তখন এটা কনস্ট্রাকশনের একটা ছবি। হ্যাঁ, এটা একটা ছবি। হ্যাঁ, এটা আমরা জাস্ট একটু করে বললাম, সেটা হচ্ছে যে এটা সুপার টল বিল্ডিং যদি আমরা বলতে যাই, আসলে কাকে সুপার টল বিল্ডিং বলতেছে বা মডার্ন স্কাইস্ক্রেপার্স কাকে বলতেছে, এটা হচ্ছে জাস্ট তলাভিত্তিকে যদি বলি, যেটা কোথাও বইতে কোথাও নাই, বাট ইন জেনারেলি আমরা বলি যে 6 তলা থেকে পর্যন্ত লো রাইজ বিল্ডিং, 15 তলা হলে মিড রাইজ, 15 থেকে 30 হলে হাই রাইজ, 30 তলার উপরে যেগুলো চলে যাবে এগুলো হচ্ছে যে স্কাইস্ক্রেপার্স অথবা সুপার টল বিল্ডিং। এই সুপার টল বিল্ডিং এর মেইন চ্যালেঞ্জটা কি, এটা আমরা অলরেডি টের পেয়ে গেছি। চ্যালেঞ্জটা হচ্ছে ডিফ্লেকশন। ডিফ্লেকশন, এই ডিফ্লেকশনটা কন্ট্রোল করাটা হচ্ছে আমাদের জন্য মেইন ইস্যু। এই যে কলামের সাইজ বড় করে ফেলতেছি, বিল্ডিংটা রিজিড বানায় ফেলতেছি, স্টিফনেস বাড়ায় ফেলতেছি, শেয়ার ওয়াল প্রোভাইড করে ফেলতেছি, কেন? একমাত্র কারণ হচ্ছে যে ওর ডিফ্লেকশনটা কন্ট্রোল করা। আমরা সুপার সার্ভিসিবিলিটি চেক করছিলাম না, সেখানেও কিন্তু ডিসপ্লেসমেন্ট আমরা চেক করছি, উইন্ডের জন্য চেক করলাম, সিসমিকের জন্য চেক করছি না, টপ ফ্লোরে গিয়ে চেক করছিলাম না, ইউএক্স ইউআই কোথাও মান ঠিক আছে কিনা। এইটাই হচ্ছে যে মেইন হচ্ছে যে এখানে চ্যালেঞ্জ। The most important parameter for the selection, behavior and design of tall building is the lateral load resisting system to control deformation and drift. আমরা drift বলছিলাম, drift আমরা কি, drift কি? এটা হচ্ছে এই ফ্লোরের থেকে এই ফ্লোরের কতগুলো ডিফ্লেকশন, এর তো ডিফ্লেকশন হয়েছে কত, ডিফারেন্সটা হচ্ছে ড্রিফট, ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সটাই ড্রিফট। এইগুলো কন্ট্রোল করাটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। এখন আমাদের বিল্ডিং টাইপস ইন টার্মস অফ ডোমিনেন্ট ডিফরমেশন মোড। ডিফরমেশন মোডে ডিফরমেশন ডিউ টু ল্যাটারাল লোডস ইজ ডোমিনেট ফর টল বিল্ডিংস। ডিফরমেশন ফ্রম বেন্ডিং, shear and axial force, axial deformation is around 5%, lateral loads from wind and earthquake. ডিস্ট্রিবিউশন গুলো কিভাবে হয় দেখেন, শুধু যদি ফ্রেম স্ট্রাকচার হয়, শুধু যদি ফ্রেম স্ট্রাকচার হয় তাহলে বিম, কলাম, ব্রেসিং ফ্লোর স্ল্যাবের সাথে কানেক্ট থাকে, হয় কি শেয়ার মোড। ডিফরমেশন মোড হচ্ছে শেয়ার মোড, এবং এই সিস্টেমটা হচ্ছে কনভেনশনাল সিস্টেম। শুধু শেয়ার ওয়াল স্ট্রাকচার, কোনো কলাম টলাম নাই, ফ্রেম নাই, অনলি শেয়ার ওয়াল, শেয়ার ওয়াল দিয়ে কানেক্টেড। সেটা হচ্ছে ওয়াল এবং ফ্লোর স্ল্যাব থাকবে, শেয়ার ওয়াল থাকবে, ঠিক আছে, ওয়াল ফ্লোর স্ল্যাব, ওয়াল ফ্লোর স্ল্যাব, নো কলাম, কোনো ফ্রেম নাই। আর এটা হচ্ছে বেন্ডিং মোড, এটা হচ্ছে কনভেনশনাল সিস্টেম, ঠিক আছে। এই দুইটা পর্যন্ত এফআর খানের আগে, এফআর খানের আগে এই দুইটা পদ্ধতি চলতো আমাদের দেশে, ওয়ার্ল্ডে। বুঝছেন বিষয়টা? এই দুইটা মেথডেই চলতো, হয় ফ্রেম হলে ফ্রেম ওয়াল, ফ্রেম হলে ফ্রেম, শেয়ার ওয়াল হলে শেয়ার ওয়াল। এফআর খান এসা বেমালুম চেঞ্জ, কারণ ওরা জানতো না যে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, শেয়ার ওয়াল টু শেয়ার ওয়াল কানেক্ট কিভাবে, এটা জানতো, কলাম টু কলাম কিভাবে শেয়ার ডিস্ট্রিবিউশন হয় ওরা জানতো, কিন্তু শেয়ার ওয়াল প্লাস বিমের কলামের কম্বিনেশন কিভাবে ঘটতে পারে, কে কি বিহেভিয়ার করবে, এইটা কেউ জানতো না। এটা প্রথম এফআর খান এই জায়গাটা হাত দিছে। বিষয়টা বুঝে দেখেন, কিন্তু এটা কিন্তু সারা জীবন মনে রাখতে হবে, কিন্তু এই যতদিন বেঁচে থাকবেন ইঞ্জিনিয়ারিং জগতে, কারণ এই হচ্ছে আমাদের মেইন জিনিস। ও মানে ও হচ্ছে ফাদার অফ আমাদের, ও যে দিক নির্দেশনা দিছে এটা অকল্পনীয়, সারা ওয়ার্ল্ড কোনোদিন ভুলতে পারবেন না ওনাকে। আচ্ছা, এখন দেখেন, এখন ফ্রেম এবং শেয়ার ওয়ালের কম্বিনেশন ঘটায় ফেলছে উনি। আমরা যতক্ষণ করলাম ফ্রেমের ওয়াল, এই এফআর কার্ড না হলে আমার পারতামই না। এটাতে কি করছে, বিম, কলাম, ব্রেসিং ফ্লোর স্ল্যাবের সাথে কানেক্টেড মিক্স বুট, এবং এটা হচ্ছে স্পেশাল কনসেপ্ট ফ্রম এফআর খান, এবং এই কনসেপ্টটা উনি ডেভেলপ করছে ডক্টর এফআর খান। এখন আসুন, উনি একদম এটা টোটাল নতুন একটা জিনিস তৈরি করছে, সেটা হচ্ছে টিউবুলার সিস্টেম। এটা নতুন কনসেপ্ট, এটা তাও আগে কনসেপ্ট দিছে, কিন্তু এটা ওনার নিজের ইনভেন্টেড একটা
কনসেপ্ট। এটা হচ্ছে টিউবুলার স্ট্রাকচার, ক্লোজলি স্পেস কলাম এবং ক্লোজলি স্পেস থাকবে, কাছাকাছি 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 ক্লোজলি স্পেস থাকবে, এবং ডিউ টু টেনশন এন্ড কম্প্রেশন। স্পেশাল কনসেপ্ট, ইনভেন্টেড কনসেপ্ট ডক্টর এফআর খানের। এটা বুঝা গেছে কোথায় আমরা কোন জায়গায় এফআর খান কাজ করছে। আমরা কিন্তু এতদিন এফআর খান অনেক কিছু করছে জানতাম, ইন ডেপথে কিন্তু জানতাম না যে আসলে এফআর খানের রিয়েলিটি কোন জায়গায়। এখন আসেন, এই ডক্টর এফআর খান, এইটা হচ্ছে যে উইলস টাওয়ারের বেসমেন্টে এরকম একটা স্ট্যাচু করা আছে ওনার নামে। এটা কিন্তু উইলস টাওয়ারের, এই যে ফজলুর রহমান খান ওয়ে করা আছে। এটা উইলস টাওয়ারে গেলেই কোনোদিন আমেরিকাতে যান, এখানে দেখতে পাবেন, উইলস টাওয়ারে নামবেন, এই এফআর খানের ওখানে যাবেন, গিয়ে ওনারা একটা মানে দেখে আসবেন, ছবি তুলে আসবেন যে এই জায়গাটা। কারণ উনি হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা মোড় ঘুরে দিছে। এবং উনি এখানে এটা কি লেখা আছে জানেন? দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ ইলিনিয়াস, উনি যেহেতু মাস্টার্স পিএইচডি ওখান থেকে করছে, রিকগনাইজ ফজলুর রহমান খান এজ ওয়ান অফ দ্য গ্রেট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অফ আওয়ার টাইম। আমার সময় উনি গ্রেটেস্ট, শিকাগো এপ্রিল 1988 উনি হচ্ছে যে গ্রেটেস্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এবং উনি তিনটা বিষয়ে আমাদেরকে কাজ করছে। এক, ফ্রেম শেয়ার ওয়াল ইন্টারাকশন, যেটা আগে বললাম, ফ্রেম শেয়ার ওয়ালের একসাথে ঘটলে কি বিহেভিয়ার হবে সেটা। টিউবুলার সিস্টেম অফ সুপার টল বিল্ডিং, টিউবুলার সিস্টেমটা উনি তো নিজেই ইনভেন্ট করছে। আর স্পেশাল কিছু স্ট্রাকচার করছে, যেটা থিন স্ট্রাকচার, শেল স্ট্রাকচার, হ্যাঁ, মানে ওই যে কেবলের স্ট্রাকচার, মানে কেবলের স্ট্রাকচার কিছু কাজ উনি আমাদের ইঞ্জিনিয়ারিং থেকে আগে করে নাই, উনি প্রথম করছে। বিশেষ করে সৌদি আরব জেদ্দার এয়ারপোর্ট দেখুন কেবল স্ট্রাকচার, হ্যাঁ, ওইটা কিন্তু ওনার করা এফআর খানের। আমি বলবো এটাতে আসতেছে ওই জিনিসটাতে আরেকটু আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে আমাদের এফআর খানের কন্ট্রিবিউশন কোথায়। কন্ট্রিবিউশন হচ্ছে এই লাল দাগটা, ওনার কন্ট্রিবিউশন। আরসিসি টল স্কাইস্ক্রাপার বিল্ডিং গুলোতে আগে বিল্ডিং করতে হতো ফ্রেম ডিজাইন অথবা শেয়ার ওয়াল ডিজাইন, দুটোটা মিক্স আপ কখনোই হয়নি। এই প্রথম এসে ফ্রেম এন্ড শেয়ার ওয়ালের ডিজাইন উনি মিক্স আপ করাইছে। এবং উনি আরেকটা যেগুলো করছে, উনি টিউবের স্ট্রাকচার, টিউবের ইনভেন্ট করছে। তো টিউব আবার কয়েক ধরনের টিউব আছে। একটা হচ্ছে ফ্রেম টিউব, একটা হচ্ছে টিউবের ভিতর টিউব, টিউব ইন টিউব, আরটা হচ্ছে মডিউলার টিউব। ব্যাপারটা হচ্ছে এগুলো কিছু ওনার টিউব তো ওনার নতুন করে আবিষ্কার, বাট ফ্রেম শেয়ার ওয়ালেরটাও ওনার কনসেপ্ট। এখন দেখেন, এইটা কিন্তু নট অনলি এই জায়গাতে উনি থেমে থাকেননি, উনি স্টিল স্ট্রাকচারও কিন্তু ওই রকম সেম সিস্টেম আনছে। সেমি রিজিড ফ্রেম, তারপর হচ্ছে ফ্রেম উইথ শেয়ার ট্রাস, ফ্রেম উইথ শেয়ার ব্যান্ড এন্ড আউটরিগার ট্রাসেস, হ্যাঁ, এরকম করে করে উনি এই জিনিসগুলো কিভাবে করবে, এক্সটেরিয়র, হ্যাঁ, এইভাবে করে বান্ডেল ফ্রেম টিউব, যেগুলো হাইরাইজ বিল্ডিং, এবং সমস্ত বিল্ডিং গুলোর কিন্তু ওনার এই যে পেট্রোনিস টাওয়ার বলেন, এগুলো সব কিন্তু ওনার থিঙ্কিং এ করা। হ্যাঁ, সব বুর্জ খলিফা ওনার টিউবওয়েল সিস্টেম। আচ্ছা, যাই, আমরা কিছু ওয়ার্ল্ড টলেস্ট স্কাইস্ক্রাপার দেখি, দেখেন এগুলো হচ্ছে যে বর্তমানে তো বুর্জ খলিফা হচ্ছে আমাদের জন্য এখন টাইপে 101 এর পরে হচ্ছে 2010-এ বুর্জ খলিফা। কেমন, এটা হচ্ছে যে টোটাল টিউবের সিস্টেমে করা বুর্জ খলিফাটা। তো এইটা হচ্ছে হাইরাইজ বিল্ডিং এর একটা আপনার দেখাইলাম ওয়ার্ল্ডের কি অবস্থা। এটা হচ্ছে মেট্রোপলিটন লাইফ টাওয়ার, ট্রাম বিল্ডিং, এম্পায়ার স্টেট বিল্ডিং, উইলস টাওয়ার টাইপে, বুর্জ খলিফা, পেট্রোনিস টাওয়ার মালয়েশিয়া, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হ্যাঁ, এইগুলো হচ্ছে যে আমাদের বর্তমানে সবচেয়ে হাইরাইজ বিল্ডিং। এখন আমরা যাই একটু 1960-তে when engineer started to use slide rule, ঠিক আছে। তো আগেরকার মানে যখন এই 60-র আগে আমাদের যে স্ট্রাকচার গুলো হইতো, সেই স্ট্রাকচার গুলো কিরকম, ওই যে একই কথা, ফোর্স ইকুয়াল টু F2 F1 F3, এই তিনটা মিলে এই ফোর্স রেজিস্ট হচ্ছে। তাহলে F1 ইকুয়াল টু এই তিনটার সম্মিলিত সাম, তাই না। আবার শেয়ার ওয়াল, এগুলো শেয়ার ওয়াল,
বললাম না ফ্রেমের সাথে শেয়ার ওয়াল আগে ঘটে নাই, কখনোই মিক্স আপ হয় নাই। এই মিক্স আপ এইভাবে করে যত, যদিও F1 F2 F1 কখনোই মিলতো না, কখনো তো মিলবে না, কারণ এটার ফোর্স আর এটার ফোর্সও মিলবে না, এটার ফোর্স এটা মিলবে না। এটা হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন, ল্যাটারাল লোড ডিস্ট্রিবিউশন, ল্যাটারাল লোড ডিস্ট্রিবিউশন। তো এইভাবে করে আমি এটা আর একটু যাই। এটা তো একটা শেয়ার ওয়াল বেন্ডিং এর কিভাবে ফরমেশন হয় এটা আমি দেখালাম। এই বিহেভিয়ারটা কিভাবে হয় উনি একটা একটা মডেল করে দেখছে যে আসলে স্টিফনেস কোনটার কি অবস্থা, মানে ফ্রেম ডিফরমেশনের জন্য কত, শেয়ার ওয়াল ডিফরমেশনের জন্য কত, ফ্রেম শেয়ার ওয়ালের ডিফরমেশন হলে কেমন হয়, দেখে যে খুবই নমিনাল একটা ডিফরমেশন হয়। এটা একটা এরকম একটা ইয়া করে মডেল করে এটা দেখছে যে এটা ফ্রেমের জন্য ডিফরমেশন হলে কত ডিফরমেশন হয়, জানেন? হ্যাঁ হ্যাঁ শিওর, আমার সাথে এই যে ফ্রেমের যে স্টিফনেস, এটা দেখা যাচ্ছে কি ওনারা বলতেছে যে 11.42 কিলোনিউটন পার মিলিমিটার, স্টিফনেস এর শেয়ার ওয়ালের 25, ফ্রেমের এবং শেয়ার ওয়ালের মিক্স আপে 236, মানে যোগ করলে আর কি। কিন্তু দেখা যাচ্ছে কি ফ্রেম শেয়ার ওয়াল যদি করে দেখা যাচ্ছে কি আরো কম ডিফরমেশন হচ্ছে। এটা ওনারা একটা ডিফরমেশন চার্ট করে এটা বের করছে যে আসলে ইন্টারেকশন কি হয়। দেখা যাচ্ছে শেয়ার ওয়াল এবং কলামের সাথে মিক্স আপ হয় তাহলে ডিফরমেশন অনেকটা কমে আসে, মানে পরে ডিফরমেশন কমে যায়। শেয়ার ওয়াল ইন্ডিভিজুয়াল করলে, তো ওটা মিক্স আপ করলে কমে যায়। এইটাই মূলত ইয়া করা। উনি কি করছে এফআর খান, উনি কিছু গ্রাফ করছে। তখন তখন তো এত কম্পিউটার ছিল না, এগুলো ছিল না, এগুলো তো ওনার কনসেপ্ট গুলো নিয়েই তো এই আমাদের এত সফটওয়্যার গুলো তখন আসছে। উনি এরকম কতগুলো কার্ভ করছে। এইটা কার্ভ মনে হয় নাম হচ্ছে খান সুবর্ণিস কার্ভ, সুবর্ণিয়াম মনে হয় হয়তো ইন্ডিয়ান কোন একটা, বা নাম জানি না। উনি এটা একটা কার্ভ। তো এই কার্ভ গুলো আসলে বিভিন্ন রেশিওর কার্ভ আর কি, যেমন ডিস্টেন্স ফ্রম গ্রাউন্ড, এত গ্রাউন্ড হইলে তারপর হচ্ছে যে এদিকে মনে হয় এটা একটা কিসের একটা রেশিও, যে রেশিও ডিফ্লেকশন অফ স্ট্রাকচার ডিভাইডেড বাই ফ্রি ডিফ্লেকশন অফ শেয়ার ওয়াল অর টপ, এইটার একটা রেশিওর সাথে ডিস্টেন্সের এরকম কিছু চার্ট ইউজ করে মানগুলো বের করতো। এইগুলো গ্রাফ কিন্তু ওনার তৈরি করা, কিভাবে ডিফরমেশন এই ডাটাগুলো এখান থেকে নিত। সো এখানে কিন্তু অলরেডি একটা জার্নালও আছে, আমি লিখে রাখি, ডিক্রিজ কলাম স্টিফনেস উইথ রেসপেক্ট টু শেয়ার ওয়াল স্টিফনেস, পাবলিশ ইন 1964, জার্নাল অফ দ্য স্ট্রাকচার ডিভিশন ভলিউম 90। হ্যাঁ, এই একটা জার্নালও মনে এটার জন্য তৈরি করা আছে। যাই হোক, এটা বিহেভিয়ার অফ ফ্রেম এন্ড শেয়ার ওয়ালস and combination. The first building to use the structural system was the 35 Street Barnswick building 1965. প্রথম ফ্রেম এবং শেয়ার ওয়ালের ইন্টারাকশনে কম্বাইন্ডে প্রথম বিল্ডিং হচ্ছে এটা। খান সাহেব এইটাই প্রথম করছে, ফার্স্ট বিল্ডিং 1965 এ 35 Street Barnswick বিল্ডিং, যেখানে শেয়ার ওয়াল এবং ফ্রেমের মিক্স আপ কম্বিনেশন। এটা টিউবুলার সিস্টেমটা আসলে কনসেপ্টটা ওনার পুরোটাই কিন্তু ওনার ইনভেন্টেড। সারা ওয়ার্ল্ড এখন যে স্কাইস্ক্রাইপারে বিল্ডিং এ যে মজাটা নিচ্ছে এটা কিন্তু ওনার থেকে শুরু। তো উনি একটা কনসেপ্ট করছে, এটা ইন স্ট্রাকচার ইন দ্য টিউব ইজ এ সিস্টেম হোয়ার ল্যাটারাল লোডস উইন্ড সিসমিক ইম্প্যাক্ট রেজিস্ট বাই দ্য টিউব। এটা একটা টিউবের মতো বিহেভ করবে। দ্য বিল্ডিং অ্যাক্ট লাইক হলো সিলিন্ডার, বিল্ডিং অ্যাজ লাইক এস হলো সিলিন্ডার, ক্যান্টিলিভার পারপেন্ডিকুলার টু গ্রাউন্ড। ঠিক আছে, এটা একটা ক্যান্টিলিভারের মতো বিহেভ করবে, এটা একটা হলো টাইপের একটা ইয়া হবে। তো এইটা এইরকম টাইপের একটা
টিউবের মতো বিল্ডিং অ্যাক্ট করবে। উনি এই কনসেপ্টটা কিভাবে আনছে দেখেন, উনি বলতেছে যে ক্লোজলি স্পেস কলাম, কলামগুলো কাছাকাছি হবে, কলামগুলো কাছাকাছি হবে। এক, মোমেন্ট কানেকশন বিম, এগুলোর মধ্যে একটা মোমেন্ট কানেকশন বিম থাকবে। আইডিয়াল স্ট্রাকচার ওয়াল, কলাম স্পেস এন্ড বিম সাইজ এন্ড কানেকশন। এক্সটেরিয়র ফ্রেম টিউব রেজিস্ট অল ল্যাটারাল লোড, এই ফ্রেমগুলো যে কলামগুলো আছে এগুলো সবগুলো ল্যাটারাল লোড ক্যারি করবে। এবং ইন্টেরিয়র টিউব অর কলাম রেজিস্টার ভার্টিক্যাল লোড, এই কলামগুলো ভার্টিক্যাল লোড নিবে, ঠিক আছে। এবং এই এটা দেখেন আমরা কি করি, কলাম এখানে একটা এখানে একটা এখানে একটা না, উনি কি করছে সমস্ত কলামকে বাইরে নিয়ে গেছে আর কিছু কলাম রাখছে ভিতরে, ফলে গিয়ে আর্কিটেকচারে অনেক স্পেস বেড়ে গেছে না, এই জায়গাটা পুরোটা স্পেস না, তখন পুরোটা স্পেস, কলামগুলো তো বাইরে সব টিউব আকৃতি। both tubes are connected to beam and truss and exterior tube, এবং এই টিউব এবং এই টিউব এইটা কানেক্টেড থাকতো বিভিন্ন বিম দিয়ে কানেক্ট থাকবে। এই যে both tubes are connected with beams or truss, exterior tube sharing some vertical load, so কিছু নিত reduce lateral deformation। আমরা ফ্রেম বিল্ডিং এটা, আর ওনার টিউব বিল্ডিং হচ্ছে এরকম, ঠিক আছে। উনি এইটা করতে গেছে, এটা যে আসলে কনসেপ্ট, উনি যেহেতু বাংলাদেশের লোক, উনি হ্যাঁ বাংলাদেশে যেমন বাঁশের যে থিমটা, উনি এই বাঁশের থিম থেকে উনি এই কনসেপ্ট নিয়ে আসছে। এই যে টিউব সিস্টেম ইন বিল্ডিং স্ট্রাকচার came to his mind bamboo that was found in Bangladesh, he found that hollow tube like bamboo like Bangladesh land high rise vertical value। এই যে বাঁশে ঝড়ের তুলনায় বাঁশগুলো তো পড়ে না, উনার এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু একটা স্ল্যাব, তাই না, এটা একটু স্ল্যাব কিন্তু চিন্তা করতে পারছেন, এই চিন্তা করতে যে বাইরেটা যদি আমি কোনো রকমে যদি সিল করে ফেলতে পারি তাহলে তো হয়েছে কাজ। আমি এখন 100-150 তলা তুলতে পারবো, 130-20 তলা 15-50 তলা তুলতে পারবো, ব্যাপারটা বুঝেন নাই। এবং বাসটা উপরে যাইতে যাইতে চিকন হয়ে যায়, বুঝকল বের হয়ে দেখছেন, এবং সবসময় দেখবেন রাউন্ড হয়, রাউন্ড শেপ হয়ে যায় না, বাচ্চা রাউন্ড শেপ না, বাতাসের ইয়ার জন্য ও কি চিন্তা করছে আপনি চিন্তা করে দেখছেন। এরপর দেখেন এই দেখেন, মানে এটাকে কি করে সার্ভিস কোর, এটা মানে লিফট আছে না, সমস্ত লিফট গুলো সেন্টারে, আর আশেপাশে কলাম গুলোকে এভাবে করে দেয়, হয়তো ইন্টেরিয়র কয়েকটা কলাম আপনি রাখতে পারে, এটা বিল্ডিং এর ইয়ার মধ্যে প্যারামিটারের মধ্যে মেইন কনসেপ্ট কিন্তু এটা। বাইরের সাইডে কলাম নিয়ে যাবে, বাইরের সাইডে কলাম নিয়ে যাবে, এই করে উনি এটা ডিজাইন করছে। আমি করতে যাই, সেটা হচ্ছে ফার্স্ট 42 স্টোরি বিল্ডিং ডিজাইন ফ্রেম টিউব, প্রথম 1963 তে ডিউইট শুশনোট বিল্ডিং ইন শিকাগো, প্রথম ফ্রেম টিউবের কনসেপ্ট নিয়ে প্রথম এই বিল্ডিংটা তৈরি করেন উনি। আচ্ছা, এখন আসেন বান্ডেল টিউব, এটা ফর্মার সিএস টাওয়ার উইলস টাওয়ার যেটা করছে আর কি, উইলস টাওয়ার যেটা করছে সেটা হচ্ছে বান্ডেল টিউব। এই বান্ডেল টিউবের এগুলো একটা টিউব, এটা একটা টিউব, এটা একটা বিভিন্ন টিউব, এখানে একটা টিউবের সাথে টিউব সাথে টিউব, কিছু টিউব অফ হয়ে গেছে 50 তলায় গিয়ে, কিছু টিউব অফ হয়ে গেছে 90 তলায় গিয়ে, মানে টিউব গুলোকে উনি করাইছে, কম বেশি করাইছে আর কি, ঠিক আছে। 110 তলা উইলস টাওয়ার, ফর্মার সিএস টাওয়ার ওয়াজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড ফর 25 ইয়ার্স, 25 বছর ধরে বা ওয়ার্ল্ডের এই সিএস টাওয়ারটা রাজত্ব করছে, মানে বলছো যে ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং ছিল এটা, 110 তলাটা, এটা 25 বছর ধরে হাইয়েস্ট বিল্ডিং ছিল। দ্য ডিজাইন ইন্ট্রোডিউস বান্ডেল টিউব স্ট্রাকচার ছিল 1973। এইটার একটা কালার ছবি আছে, এমনি একটু দেখাই, এইটা দেখেন এই টিউবগুলো, এই দুইটা টিউব উঠছে কত তলা পর্যন্ত, 50 তলায়। তারপরে দুইটা টিউব 66 ফ্লোরে গিয়ে এটা শেষ হয়ে গেছে, পরে 90 তলায় গিয়ে 3টা টিউব, লাস্ট তলা পর্যন্ত মনে হয় এই দুইটা টিউব ছিল, 108 তলা পর্যন্ত এই দুইটা টিউব, এই দুইটা টিউব ছিল। তার মানে কতগুলো টিউব সে ইন্টার করাইছে, সব টিউব কিন্তু এগুলো
9টা, এখান থেকে 2টা ছাড়ছে, পরে এই 2টা ছাড়ছে, পরে এই 4টা ছেড়ে দিয়ে শুধু এটাই রাখছে। টিউবের সাথে বান্ডেল টিউব স্ট্রাকচার করছেন উনি, এবং এগুলো সব কিন্তু ওই যে সেম সিস্টেম, একটা টিউবের যে কনসেপ্ট আর একটা টিউব এনে ওর সাথে জোড়া লাগাইছে, তারপর আরেকটা লাগাইছে, জোড়া লাগাইছে। ওই টিউব কিন্তু একই জিনিস, ও বাইরের সাইডে সব কলাম, ফেরিতে কলাম সব দেখেন, এটা দেখেন, দেখছেন কলামগুলো সব বাইরে, কলামগুলোকে বাইরে নিয়ে আসছে, এবং এগুলো ইয়া করছে, ব্রেজিংও করছে, যাতে ল্যাটারাল লোড নিতে পারে। কারণ ও চিন্তা করছে ল্যাটারাল লোড কমাইতে পারলে আমি রাজা, আমি উপরে তুলতে পারবো, ল্যাটারাল লোড যদি আমি ইয়া করে ফেলতে পারি, কন্ট্রোল করতে পারি। দেখছেন এগুলো, এটা 60th স্টোরি অন্টারিও সেন্টার, শিকাগো, 1986। এগুলো হচ্ছে যে একটা হচ্ছে 100 জন হ্যানকক সেন্টার, তারপর হচ্ছে বার্নসউইক বিল্ডিং, এটা তো দেখাইলাম, উইলস টাওয়ার আমরা দেখলাম, 1 শেল স্কোয়ার, 58 স্টোরি। আর হচ্ছে উইলিয়ামস টাওয়ার, 42 ইউএস ব্যাংক সেন্টার, 1 ম্যাগনিফিসেন্ট মাইল, 60 স্টোরি অন্টারিও সেন্টার। কেমন? আরো সবচেয়ে মজার জিনিস দেখেন, এম্পায়ার স্টেট বিল্ডিং, এটা 102 তলা, 1931 সালে তৈরি হওয়া। এটা দেখেন মজার একটা জিনিস, এম্পায়ার স্টেট বিল্ডিংটা হয়েছে 102 তলা, 1931 সালে, সেখানে স্টিল লাগছে 206 কেজি পার মিটার স্কোয়ার। তারপরে আসেন চেস ম্যানহাটন প্লাজা, 60 স্টোরি, 1961 এ রড লাগছে, স্টিল লাগছে 275 কেজি পার মিটার স্কোয়ার। বাট এফার খানের ডিজাইন করা জন হ্যানকক সেন্টার, 100 স্টোরি, 1968 এ 145 কেজি পার মিটার স্কোয়ার টিপ সিস্টেমে। তারপরে কত স্টিল কমে গেছে, হিউজ পার মিটারে। এই জন্য অ্যাপ্লিকেশন অফ টিপ সিস্টেম অফ এম্পায়ার স্টেট বিল্ডিং ক্যান মেক 2 ইকুইভ্যালেন্ট বিল্ডিং, 2টা বিল্ডিং করা যায় তো এটা দিয়ে। 145 কে যদি আরো 145, তাহলে তো আর প্রায় 2টা বিল্ডিং করতে পারতো। তাহলে কি ইনভেন্টেড আপনি চিন্তা করে দেখেন। Considered cost of John Hancock Center tube system is almost 70% of Empire State Building and around 57% of Chase Manhattan Plaza Building. What was it? Building cost tremendously reduced using tubular system. Saving cost due to maximize the space. এটা দেখেন, এটা হচ্ছে টিউব কনসেপ্ট, মডার্ন স্কাইস্ক্রেপার, প্যাট্রোনিস টাওয়ার। প্যাট্রোনিস টাওয়ারটাও এই কনসেপ্টে তৈরি। তারপর হচ্ছে ব্রুজ খলিফা, মডার্ন স্কাইস্ক্রেপার, এটাও ওইতে দেখালাম। এই যে এগুলো সব টিউব 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 গিয়ে গিয়ে এই টিউব সিস্টেম উপরে উঠছে। The tube system concept is based on the idea that building can be designed to resist lateral loads, allowing the interior of the building to be simply framed and gravity loads. The maximize the effectiveness of perimeter tube by transmitting some of the gravity loads within the structure to it, increase the ability to resist overturning by a lateral load. আচ্ছা, ওনার কিন্তু এটা কিন্তু করা, এটা জেদ্দা ইয়াতে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে উনি থিন এবং শেল স্ট্রাকচার করছে এবং কেবল স্ট্রাকচার করছে উনি। এটা উনি ব্লক করছে এরকম 150 বাই 7, 150 বাই 3, এগুলো সব 150 বাই 150 মানে ব্লক 1 2 3 4 5 6 7, এগুলো কেবল দিয়ে টানা, কেমন মডিউলার এইভাবে করে উনি এক একটা ইয়া তৈরি করছে। এই যে এরকম করে দেখা যাচ্ছে, এই যে এগুলো কেবল উপরে দিয়ে, এগুলো সব কেবল, এই যে এগুলো সব কেবল তিন সেল করে তিন করে মডিউল করে করে করছে। হ্যাঁ, ল্যাটারাল লোড ট্রান্সফার টু আউটার ফ্রেম, লোড ট্রান্সফার মেকানিজম, flexible structure within the outer frames in both direction, vertical load transfer through internal pylons, inside flexible cable structure, large deformation theory, additional cables and lateral stability, 4 pylons at corners for torsional stability. এই যে এইভাবে করে উনি কেবল দিয়ে স্ট্রাকচার গুলো করছে। যাই হোক, আমরা শেষের দিকে সামারি অফ ডক্টর ফজলুর রহমান খান, বাংলাদেশি আমেরিকান, ইনভেন্টেড টিউবুলার সিস্টেম ফর দ্য ডিজাইন অফ ফর সুপার টল বিল্ডিং। তো engineering contribution is recognized as Einstein of structural engineering, greatest structural engineer of the 21st century. ওনার অনেকগুলো অ্যাওয়ার্ড চেয়ার উনি ছিল, এবং খানস other accomplishment, he received the Washington Medal 1971, Alfred Lindu Award 1973 from American Concrete SEI,
The Thomas Middlebrooks Award 1972 at the Ernest Howard Award 1977 from SCE, the Hughes the Illinois Engineering Hall of Fame from Illinois Engineering Council 2006. ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডক্টর এফআর খান আমাদের জন্য করেছে। আমরা যে এই যে ইয়াটা করছি, যে এতক্ষণ যে আমাদের এই পুরো জার্নিতে আমরা যে ফ্রেম এবং শেয়ার হল যে এই যে বললাম যে ডুয়েল ফ্রেম সিস্টেম, এই ওনার এখান থেকে মূলত স্টার্টিং কিভাবে ডুয়েল ফ্রেম সিস্টেম হয়। তো বলতেছে ডুয়েল ফ্রেম সিস্টেম করতে পারবেন কখনই, মানে এটা এক লাইক কলামকে 25% অল মানে ইয়া ক্যারি করতে হবে, বেশি আর ক্যারি করাইতে হবে। ব্যাপারটা বুঝছেন, এই জায়গা থেকেই আসছে আর কি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আজকে আমাদের লাস্ট ক্লাস। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। তাহলে এইভাবে আপনারা চেক করে দেখেন যে কিভাবে আসবে। আমাদের কোনো হেল্প স্যার আগে ওই গ্রুপে লিখতে আছে। কেন আমার মোবাইল নাম্বার আছে, আমার মোবাইল নাম্বার জানাবেন। গ্রুপে লিখতে হবে এরকম কোনো কথা না, আমার মোবাইলে জানাবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, তাহলে আপনাদেরকে একটা ফাউন্ডেশনের জন্য আপনারা একটা জমা দিবেন, আর একটা হচ্ছে মডেলটা জমা দিবেন সবাই। এটা কখন জমা দিবেন এটা বলেন। নেক্সট উইকে জমা দিতে পারবেন? কখন জমা দিবেন? জমা দিতে হবে কিন্তু, এটা জমা না দিলে কিন্তু হবে না, আমাদের কাছে রেকর্ড থাকতে হবে। হ্যাঁ, না এটা তো ইয়ে হবে।